হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না। আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন। ওসমান হাদির হত্যাকারীর জামিনের যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত তার জামিনের বেশা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধা ওসমান শরীফ হাদিকে যে অতর্কিতভাবে গুলি ছুড়ে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিল আওয়ামী ও ভারতীয় পন্থীরা, আসলে এর পেছনের রহস্য একের পর এক উদ্ঘাটন হচ্ছেই। কেননা এদিকে হাদির শুটার ভারতে পলায়ন করেছে এমন কিছু সিসিটিভি ফুটেজ মানুষকে দেখিয়ে বোকা বানিয়ে বাংলাদেশেই তাকে নিরাপদে আশ্রয় দেওয়া হচ্ছে। আসলে ওসমান হাদিকে হত্যার পেছনের রহস্য কি আসলে ভারত আর আওয়ামী লীগ, নাকি এই অন্তর্বর্তী সরকারের মূল ফিগারটাই এর সাথে জড়িত? রাষ্ট্রও কোনোভাবে ওসমান হাদিকে হত্যা করে ফায়দা লুটেছে এমন কিছু তথ্য এখন পাওয়া যাচ্ছে। আসুন মূল কারিগর ঘটনাটি কি বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আশা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে। ওসমান হাদির হত্যাকারীর জামিনের যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত তার জামিনের বেশা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুরকে হত্যা, ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত। ওসমান হাদিকে হত্যা করার পরে যে কথিত খুনির কথা বলা হচ্ছে ফয়সল, সেই ফয়সল পরবর্তীতে পরের দিনই বলে দেওয়া হলো যে ফয়সল গভীর রাতে সীমান্ত ক্রস করে ভারতে ঢুকে গেছে। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে এটি একটু অবিশ্বাস্য যে ফয়সল খুন করেছে, তার বাসায় গেছে, জামা কাপড় পরিবর্তন করছে, মোটরসাইকেলের লাইসেন্স প্লেট পরিবর্তন করছে, অস্ত্রগুলো লুকানোর জন্য, ফেলে দেওয়ার জন্য তার বাবা মায়ের কাছে দিয়েছে। তো সব মিলিয়ে দেখা গেল যে সে খুন করার পরে কোত্থেকে কোথায় গেছে সকল তথ্য চলে আসলো, কিন্তু সে দেশের বাইরে পালিয়ে গেল। এবং ইন্টারেস্টিংলি আমি তো বলবো যে ডক্টর ইউনুস এই হাদির হত্যা হওয়ার, হাদির উপর গুলি বর্ষণের পরপরই মানে সেদিন রাতেই 9:30-10টায় তিনি উপদেষ্টা, পুলিশ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে। এটি ছিল প্রধান উপদেষ্টার মানে একদম সকলকে ডেকে নিয়ে আদেশ দেয় এবং এই বৈঠকটি হয়েছে হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছেন সেই শুক্রবার রাত 9:30-10টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে হাদি নাকি ওই দিনই রাত 3টার সময় বর্ডার পার হয়ে চলে গেছেন। তো এর বাইরে ধরেন পুলিশের হাতে রেড অ্যালার্ট জারির ক্ষমতা আছে, আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। হাদির এই ঘটনা কিন্তু দুপুর 2:26 বা 27 এই ঘটনা 3টার মধ্যে কিন্তু পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, সবাই জানে, প্রত্যেকটা এজেন্সি তো বটে, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে, যার কাছে একটা সাধারণ মোবাইলের এক্সেস ছিল সেও জানে যে হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তো এরপরে যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে না, আরেকটা প্রসিডিউর যে রেড অ্যালার্ট জারি করা, প্রত্যেকটা জায়গায় ব্লক রেড দেয়া, রাস্তাঘাটে তল্লাশি চৌকি বসানো, সীমান্তে রেড অ্যালার্ট দেয়া, সীমান্তের যে জায়গাগুলো দিয়ে মানুষ পালিয়ে যায় গোপনে সেই জায়গাগুলোকে সুরক্ষিত করা, এই সব কিছু। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কোনো ধরনের কোনো এসওপিও মানা হয়নি, রেড অ্যালার্টও দেওয়া হয়নি, কিছুই হয়নি। ওসমান হাদির এই হত্যাকারীর জামিনের যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত তার জামিনের বেশা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুরকে হত্যা, ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের
একটা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে, বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আমি তো বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘটনার দিন রাতেই প্রথম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে, হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। এখন ডক্টর ইউনূসের এই আদেশ যদি এরা না মানেন তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনূস কি করতে পারেন? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে তো লেফটেন্যান্ট জেনারেল, তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা দেখেন। যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে, কিভাবে জামিন হয়, কিভাবে ছাড়া পায়, মানে এসব কাব্য করে লাভ আছে আসিফ নজরুল? যে আপনি বসে বসে কলাম লিখবেন, এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে বসে কলাম লিখবেন, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে। তো আপনি কি শিখতেছেন বসে বসে? আপনার কাজটা কি? আপনার কাজ তো এগুলো নিয়ন্ত্রণ করা। আপনি না পারলে ভাই বিদায় হন। না পারলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না, কারোর জন্যই কোনো কিছুই, অর্থাৎ অ্যাবসলিউট না এই পৃথিবীতে। আমি আজকে আছি, কালকে থাকবো না। আপনি আজকে আছেন, কালকে থাকবেন না। পৃথিবী থেমে থাকবে না, পৃথিবীর মতো চলবে। হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে, পালিয়ে গেছে না, টিকে থাকতে পারছে, সে আর ফিরে আসতে পারবে? মনে তো হয় না। তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে? কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ, পুলিশের একটা অংশ, বিজিবির একটা অংশ, গোয়েন্দা সংস্থার একটা অংশ, সবাই এর সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন যে হাদির মৃত্যুর সংবাদ, আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু হাদির মৃত্যু সংবাদ আসার পরবর্তী কি কি প্রতিক্রিয়া হতে পারে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে আরো যেন আলোচনা সমালোচনা বেশি উদ্বেগ তৈরি হচ্ছে। তার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ব্যাপক এক শত্রুতার পর্যায়ে পৌঁছাচ্ছে। কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বিস্তারিত আরো আপডেট রিপোর্টে। আমাদেরকে টার্গেট করছে, তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এটা এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই, আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে নতুনদের মধ্য দিয়ে পরিবর্তন আসে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষ জয় করছে, করে নাই? করছে কিনা? বছর ছিল কত? 17। কত ছিল? মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ, তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে, আছে কিনা? আছে কিনা? আর আমরা হচ্ছে কি মরে যাবো, শেষ। উপরে হচ্ছে আল্লাহ, নিচে হচ্ছেন আপনারা। আর আমাদের উপরে যাদের সম্পর্ক হবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য? শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না, আপনি আমাকে ফ্রিতে তেল দেন না, আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না, আপনি আমাকে ব্যবসা করেন, আমাকে দেন, আমি আপনাকে টাকা দিই। এটাকে আপনি কি আমাকে ফিসাবিলিল্লাহ দেন? আপনার এবার আমরা পেজ নেই নাই, 2 টাকা করে পেজ ভারতে পৌঁছতেছে, লস। মনে রাখতে হবে, একটা দোকানদার যিনি, উনি খারাপ ব্যবহার করতে পারে না, কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে। 20টা কাস্টমার আসে, খারাপ ব্যবহার করতে পারে, দোকানদার কিন্তু চুপ থাকতে হয়। ঠেকা আমার না, ঠেকা ওদের। ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে। এজন্য আমাদেরকে এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, নির্বাচন এমপি হওয়া এগুলো পরের বিষয়। বাংলাদেশে 300 এমপি হবে, আমি না ওই দেবিদ্দার থেকে আরেকজন হবে কিনা? কেউ না কেউ তো হবে। যেই হোক দেবিদ্দারকে ভালো করে চালাবে, আমি হইলে আমি চালাবো, ওইটাই শোনা।
কিন্তু আমাদের যে লড়াই, প্রজন্মগত লড়াই, এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না। এই লড়াই আমাদেরকে আগায় নিয়ে যাইতে হবে। আমাদের এই যে ভারত বিরোধিতার লড়াই, আগ্রাসন বিরোধিতার লড়াই, আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, এই লড়াই আমাদেরকে চালিয়ে নিয়ে যাইতে হবে। এবং এই লড়াই এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি কেউ যদি আমাকে ভোট নাও দেয়, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন। পুরা ঢাকা শহরে সব জায়গায় বারবার করে বলা হচ্ছে ঢাকা থেকে বের হইও না, স্নাইপার দিয়ে শুট করতে পারে। এখানে অন্তত 5-7টা পুলিশ আছে, অস্ত্র আছে, বিভিন্ন সাদা পোশাকে আমাকে নিরাপত্তা দিতে নাকি আসছে। আমি বারবার করে বলতেছি যে আপনারা আমার কি নিরাপত্তা দিবেন? আমার দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।